নমস্কার, সেফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি। 9 আগস্টের আরজি করের চরম বিভৎসতার কথা এখনো হয়তো ভুলতে পারেননি কেউ, কিন্তু সেদিনের সেই আন্দোলনের ঢেউ কালের নিয়মেই আজ স্তিমিত। 14ই আগস্টের তিলোত্তমা আন্দোলনে রাত জাগা লক্ষ লক্ষ মানুষ পুজোর মৌসুম থেকেই হাঁটা শুরু করেছেন অন্য রাস্তায়। তারপর সুপ্রিম কোর্ট এবং তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর ভূমিকায় হতাশ বেশিরভাগ বাঙালি, আর সেই হতাশা থেকেই হয়তোবা স্তিমিত হয়েছে জাস্টিসের স্লোগান। তবু এখনো আন্দোলনের পথ ছাড়তে নারাজ কিছু মানুষ এখনো বিচারের আশায় পথে রয়ে গেছেন। বছরের প্রথম দিনে ফের তারা পথে, মোমবাতিতে, স্লোগানে, কবিতায় তারা নতুন বছরে ফের পথে নামার শপথ নিলেন। আমাদের এই শপথ অনুষ্ঠানে যেটা বন্ধ, যেটা গৃহের প্রাচীর, আমর ব্রাহ্মণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেটা বাক্য হৃদয়ের উৎসুক হতে উচ্চায় অজস্র সহস্র বিরোধিতায় প্রভাবশের করিনি সততা। তুমি যেটা সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তবিদ্যায় আঘাত করে দিত ভারতের সেই স্বর্গে করজাবরিত। আগুনের পরশমণি জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো। সাধারণ মানুষ যে ষড়যন্ত্রের কথা বুঝতে পারছে, সিবিআই এর তদন্তকারী অফিসারেরা সেই কথা বুঝতে পারছে না। প্রশ্ন চিকিৎসক শুভজিৎ ভট্টাচার্যের। তিনি সরাসরি প্রশ্ন তুললেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে। আরজি করে নির্যাতিতা গত 9ই আগস্ট ঘটেছে, 4 মাসের বেশি সময় কেটে গেল। নির্যাতন খুনকাণ্ডে জামিনে মুক্তি পেল সন্দীপ ঘোষ এবং ওসি অভিজিৎ মন্ডল। শুধুমাত্র সঞ্জয় রায়কে ধরা হয়েছে এবং চার্জশিট গঠন হচ্ছে। আর কতটা আশা রাখছেন সিবিআইয়ের উপর? দেখুন, আমাদের লড়াই শুধু সিবিআইয়ের ওপর আস্থা রেখেই তৈরি হয়নি। 14ই আগস্ট আমরা যখন আগরপাড়ার বুকে নাগরিক সমাজ প্রথম রাস্তায় নেমেছিলাম, তখন কিন্তু কারোর ভরসার জন্য করিনি। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চলেছিলাম। আমাদের প্রথম থেকেই মনে হয়েছিল, আমি নিজে আরজি কর মেডিকেল কলেজের ছাত্র এবং সেখান থেকে ডাক্তারি করেছি, হাউস স্টাফ শিফট করেছি। আমার একটা মায়ের টান আছে সেই কলেজের প্রতি। সেই কলেজে এইরকম একটা নৃশংস ঘটনা কখনোই ঘটতে পারে না বাইরের একটি লোকের দ্বারা। আমাদের প্রথম থেকেই মনে হয়েছিল এর মধ্যে অবশ্যই প্রশাসনের যুক্ত আছে। আমরা জানতাম যে গত 3 বছর ধরে, বিশেষ করে সন্দীপ ঘোষ আসার পর থেকে আরজি করের বুকে একটা ভয়াবহ শ্মশানের শান্তি বিরাজ করত। কারণ সেখানকার ছাত্রছাত্রী, পিজিটি অনেকেই কোনো প্রতিবাদ করতে পারত না। সেখানে একটা অদ্ভুত টাইপের রুলিং চালু হয়ে গেছিল। আর অভয়ার কাণ্ড তাই আমাদের আশ্চর্য করেনি, আমাদের শুধু শঙ্কিত করেছিল এই কারণেই যে আরজি কর মেডিকেল কলেজ, যেটা একটা আরজি কর তৈরি করেছিল বাংলার স্বাধীনতা সংগ্রামের একটা পার্ট হিসাবে, সেখানে আমরা নিরাপদে নিশ্চিন্তে সারা রাত্রির শ্যামবাজার, পাঁচমাথা সব জায়গায় ঘুরে বেরিয়েছি। আরজি করের সমস্ত ক্যাম্পাস ঘুরি, কোনোদিন এই নিরাপত্তাহীনতা আমাদের ভুগতে হয়নি। বাইরের লোক এসে এটা করতে পারে না শুধুমাত্র।
আরজি করে যদি এর ভেতরে কেউ না থাকে। এবং সেটার জন্যই আমরা প্রকৃত তদন্ত এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেছিলাম। সিবিআই দিয়েছিল কিন্তু হাইকোর্ট নির্যাতিতা এবং আরও কয়েকজনের আপিলের ভিত্তিতে, যে পশ্চিমবঙ্গ সরকার করতে পারছে না। আমরা হয়তো ভেবেছিলাম যে সিবিআই একটা বড় সংস্থা, কেন্দ্রীয় সংস্থা, সরকারের অধীনে, এবং তাদের অনেক ক্ষমতা আছে, তারা হয়তো অনেক কিছু সত্যিকে বার করতে পারবে। কিন্তু বিগত কিছুদিন ধরে, বিশেষ করে শিয়ালদা কোর্টে যেটা শুনানি শুরু হলো, তারপরে এবং যখন চার্জশিট হিসাবে একমাত্র সঞ্জয় রায়কেই করেছে, দোষী সাব্যস্ত করলাম, আমরা প্রচণ্ড পরিমাণে হতাশ হয়েছিলাম। কিন্তু হতাশ শুধু এই কারণেই যে সিবিআইয়ের ওপর মানুষের যে আস্থা ছিল, আমরা কতটা আস্থা রেখেছি তার থেকে সাধারণ মানুষের যে আস্থা ছিল সেইটা কিন্তু সেদিনই চলে যেতে শুরু করেছিল। কারণ আমরা কখনোই মনে করিনি যে একজন লোকের পক্ষে, একজন বাইরের লোকের পক্ষে ওই রকম একটা নিরাপদ জায়গা, নিরাপত্তার ঘেরাটোপে মোড়া জায়গায় চলে যাওয়া সম্ভব। কি করে তার পক্ষে জানা সম্ভব যে মেয়েটি তখন ওইখানে ওইখানে রয়েছে, যদি তার ভেতরের সূত্র না থাকে, ভেতরের যোগাযোগ না থাকে। আপনার এই জায়গাটা থেকেই আমি একটা প্রশ্ন, যে ফরেনসিক রিপোর্টে যে সমস্ত তথ্য উঠে এসেছে তাতে সঞ্জয় রায়ের উপস্থিতি যেমন দেখা গেছে, সেখানে অনেক মহিলা এবং অন্যান্য পুরুষের উপস্থিতিও স্পষ্ট উল্লেখ আছে। কিন্তু যেহেতু কোনো সাসপেক্ট নেই, তাই তাদের ডিএনএ টেস্ট করা যাচ্ছে না বা তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না। এই বিষয়ে একজন ডাক্তার হিসেবে আপনি কি বলবেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে কে সাসপেক্ট এইটা কখন ঠিক করা হয়? সাসপেক্ট ঠিক করা হয় যে তার পারিপার্শ্বিক অবস্থা দেখে, এবং সেই অবস্থায় তারা পরিস্থিত। আমরা কালকে জানতে পেরেছি যে শিয়ালদা কোর্টে যে 3.5 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, তার মধ্যে প্রচুর লোকের আনাগোনা দেখা গেছে এবং সেখানে 26 জন ব্যক্তিকে পাওয়া গেছে। অথচ সিবিআই বলছে আমরা একজনকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তা আমরা কি এখানে সিবিআই সদিচ্ছার উপরে কোনো আস্থা রাখতে পারি? কারণ একটা হসপিটালের মধ্যে, একটা রাত্রির বেলা, একটা ডিপার্টমেন্টের মধ্যে, সেটা কোনো আউটডোর নয়, এমার্জেন্সি নয়, বাইরের লোকের যাওয়ার কোনো কথা নেই, সেখানে যে 26 জনই হোক তাদের আইডেন্টিফাই করা এবং তাদের প্রত্যেককে সাসপেক্ট হিসেবে ধরা উচিত। এবং এই সাসপেক্ট হিসেবে ধরার কোনো কারণ নেই, তাদের তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। আর তাদের আইডেন্টিফাই করানোর জন্য সেখানকার মেডিকেল কলেজের স্টাফ, সেখানকার ডিউটি রোস্টার, সেখানকার যারা অন্যান্য কর্মচারী, তাদের দিয়ে তাদের ক্রস আইডেন্টিফাই করার প্রচুর সুযোগ আছে। দেখুন, তদন্তকারী সংস্থা সিবিআই কেন, সাধারণ আমরা যেটুকু জানি তাতে পুলিশ যে কোনো একটা জায়গায় খুনি কি কখনো সেখানে বসে থাকে যে খুন করে বা অপরাধ করে সে কি অপরাধীকে ধরে কি করে? এবং ধরার পরেও আমরা জানি টিআই প্যারেড বলে একটা জিনিস আছে, যেখানে অনেকজন লোকের মধ্যে থেকে তাকে খুঁজে বার করা হয়, তারপরে তাকে নিঃসন্দেহ করা হয়। সিবিআই কি সেই পদ্ধতিগুলো নিয়েছিল? আর যদি না নিয়ে থাকে বা নিয়েও থাকে, তার ডিটেলসটা কেন জানাচ্ছে না? তারা কেন নিশ্চিত হলো যে একজনটি সেখানে অপরাধী ছিল, বাকি যারা প্রত্যেককে সাসপেক্ট ধরা উচিত? কাজে সাসপেক্ট নয় কেউ, একথা যদি সিবিআই বলে থাকে এটা একদম মিথ্যে কথা। কারণ সাসপেক্ট তো প্রত্যেকটা মানুষ, তারা যেদিন তারা ডিউটি বা তাদের সন্ধান পাওয়া যাচ্ছে, এমনকি সেই ওয়ার্ডে সমস্ত মানুষজনই সাসপেক্ট, তাদের কাউকেই সাসপিশনের বাইরে রাখা উচিত নয়। এরকম একটা নৃশংস কাণ্ড, যেখানে সে এইরকম অবস্থায় পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা অনেকেই বলছে যে কেউ কিছু জানেনি, কেউ কিছু শুনতে পায় না, কেউ কিছু বলবে না। আর দেখুন, আমাদের যে আইন ব্যবস্থা, তাতে মানুষকে স্বেচ্ছায় গিয়ে কিছু বলার সুযোগ নেই আমাদের। আপনি আদালতে গিয়ে একজন মানুষ হিসাবে সরাসরি দাঁড়াতে পারবেন না, আপনাকে উকিলের মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে যেতে হবে। সেই যেতে গেলে তার জন্য তো তদন্ত দায়িত্ব দিল সিবিআইকে, যাতে প্রকৃত সাক্ষীদের হাজির করা হয়। আমরা আজকে শুনতে পাচ্ছি যে অভয়ার বাবার সাক্ষী নেওয়া হয়েছে, মার সাক্ষী নেওয়াই হয়নি। এবং আরও অনেক লোকজন আছেন যাদের সেই দিন সিনে দেখা গেছিলো, সেদিন পরের দিনের সিনে দেখা গেছিল, তাদের প্রত্যেককে সাসপেক্ট হিসেবে ধরা উচিত। তারা সাসপেক্ট না হলেও তাদের কে সেখানে আনলো, সেই তদন্তগুলো কি করা হয়েছিল? আমরা সুপ্রিম কোর্টের প্রথম দিকটা বিচারে বোঝানো হচ্ছিল গভীর ষড়যন্ত্র। তা গভীর ষড়যন্ত্রের ফল যদি আজকে সঞ্জয় রায় একমাত্র অপরাধী হয়, তাহলে তো বলবো অপরাধ কেউ করেনি, বোধহয় অভয় নিজে হত্যা করেছিল। সে আত্মহত্যার জিনিসটা কি আবার ফিরিয়ে নিয়ে আসতে চাইছে আজকে ভারতবর্ষের আইন ব্যবস্থা? সে আত্মহত্যার তত্ত্বটাকেই আবার সিনেমা করতে চাইছে। আমাদের আজকে প্রচণ্ডভাবে এইভাবে আশঙ্কা তৈরি হচ্ছে।
তাহলে যে কথাটা উঠে আসছে, যারা ওই দিন উপস্থিত ছিল তারা অত্যন্ত প্রভাবশালী, যারা নির্যাতন করেছে এবং খুন করেছে, তো চাইনি বলি নির্যাতিতা বিচার পায়নি। কি বলবেন একজন ডাক্তার হিসেবে, নাগরিক হিসেবে? প্রভাবশালী তো বটেই, প্রভাবশালী না হলে যে সন্দীপ ঘোষ আমরা পরবর্তীতে দেখলাম গভীর দুর্নীতির জন্য আর্জি করে এখনও সেই মামলায় তার কেসে চার্জশিট করেছে এবং বিচারের গাদিন। সেই দুর্নীতির মামলাটি কিন্তু স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী, নবান্ন প্রত্যেকে জানতো তার সেই দুর্নীতির সমস্ত কাগজপত্র জমা পড়েছিল। সেই দুর্নীতির অভিযোগ যিনি এনেছিলেন তাকে ট্রান্সফার করা দেওয়া হয়েছিল, অথচ পুলিশ তারা থানা তদন্তের নাম করে তার ফাইল, তার অভিযোগের ফাইল তার বাড়িতেই রেখে দিয়ে চলে এসেছিল এবং তাকে ক্লিন চিট দিয়েছিল। সেই সন্দীপ ঘোষকেই যখন তিনি এই অভয়ের ঘটনার পরে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে চাইলেন, তাকে প্রাইজ পোস্টিং হিসাবে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে এখান থেকে তার শুধু প্রভাবশালী নয়, তার ওপরে যে প্রভাবশালীর হাত আছে, এই দুটোই আমাদের কাছে কিন্তু খুব স্পষ্ট। তাহলে কি রাষ্ট্র চায়নি বলে বিচার হয়নি? রাষ্ট্র চেয়েছে কি চায়নি সেটা আগামী দিনে পরিষ্কার হবে, কিন্তু রাষ্ট্রের এই সদিচ্ছা এখনো আমরা কোনোভাবেই প্রমাণ পাইনি যে তারা আজকের এই অবস্থার জন্য, প্রকৃত বিচারের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো করেছে। তা না হলে আপনি আমায় বলুন যে হাইকোর্ট যেখানে করা হলো সেই কেসটাকে সিবিআইয়ের হাতে তদন্ত দিল, হাইকোর্ট মনিটরিং করছিল, সুপ্রিম কোর্ট সুমোটো করে সেটাকে নিয়ে নিল কেন? সুপ্রিম কোর্ট তো রাষ্ট্রযন্ত্রের একটা খুব বড় হাতিয়ার, যদি নিয়ে থাকে তাদের যদি সদিচ্ছাই থাকে তাহলে তারা ডেটের পর ডেট পেয়ে এবং পরবর্তীতে আমরা জানি মামলাগুলোকে, এই তদন্ত, এই যে তার যে হিয়ারিংগুলোকে বারবার পিছিয়ে যে 5 মিনিটে সারা হলো এবং ক্রমশ দেখা গেল দীর্ঘায়িত হচ্ছে। এবং যে খাতা রাষ্ট্র সবাই বলেছিল যে এটা দ্রুত একটা তদন্তের, যাতে কোনো দোষী, কোনো অপরাধী ছাড়া না পায়, সেইটা যদি সত্যিই সুপ্রিম কোর্ট চাইতো তাহলে এই দীর্ঘসূত্রিতা কেন? খামবন্দি সমস্ত জিনিস তার কাছে জমা পড়ছে আর তারা 1 মাস, 2 মাস, 3 মাস পরে পিছিয়ে দিচ্ছে। এইটা আমরা মনে হয় না রাষ্ট্রের কোনো সদিচ্ছা আছে। সুপ্রিম কোর্টের ওপরে কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের এই আচরণের বিরুদ্ধে বা এই আচরণের সম্বন্ধে কোনো মন্তব্য আমরা কিন্তু শুনতে পাইনি। কাজেই টোটাল রাষ্ট্রযন্ত্রই এর দায় এড়াতে পারে না। আমার নাম ডক্টর শুভজিৎ ভট্টাচার্য, আমি আগরপাড়া নাগরিক সমাজের কনভেনর। শ্যামল পাল ও গৌতমীনাথ, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।